নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 24শে মার্চ রবিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে আসছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক, তারপর জাতীয় এবং তারপরে আঞ্চলিক খবর দেখানোর বদলে এবার থেকে প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো রবিবার আরও এক দফার প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা বিজেপির, বাংলা নিয়ে এখনও প্রশ্ন। বাড়িতে সিবিআই তল্লাশি নিয়ে কমিশনকে নালিশ মহুয়া মৈত্রের, সঙ্গে আরও 3টে আরজি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর। রাজনাথ সিং সিয়াচেনে গিয়েছেন সেনা সদস্যদের সঙ্গে হোলি উদযাপন করতে। কোন্দল চরমে, মণিপুরে দলীয় দপ্তরে ভাঙচুর বিজেপি সমর্থকদের। দুর্নীতির অভিযোগ করেছিলেন মোদি নিজেই, দলীয় তহবিলে সেই কোম্পানির দেওয়া 170 কোটি মিলতেই আর কোনো অনিয়ম পেল না বিজেপি সরকার। কেজরিওয়ালের বিচার নিয়ে জার্মানির বক্তব্যকে নগ্ন হস্তক্ষেপ বলেছে ভারত। মস্কোতে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে 150, জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করলেও রাশিয়ার দাবি এই হামলার সঙ্গে জড়িত ইউক্রেন। রমজানের দ্বিতীয় জুম্মায় জেরুজালেমের আল আকসায় লক্ষাধিক মুসল্লির জুম্মার নামাজ আদায়। রাশিয়া আজ রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং পশ্চিমের লেভিভ শহরে আকাশপথে হামলা চালিয়েছে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে আসছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই নির্বাচনে পশ্চিমবঙ্গে সন্ত্রাস দমন করাই মূল চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। সেই বিষয়ে তারা সজাগ, এই কথা আগেই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ভয়মুক্ত পরিবেশে ভোট করাতে দেশের মধ্যে শুধুমাত্র বাংলাতেই সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, এমনটাই দাবি নির্বাচন কমিশনের। এই কথা মাথায় রেখে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। পয়লা মার্চ থেকে রাজ্যে দফায় দফায় বাহিনী আসতে থাকে। প্রথম দফায় 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। 7ই মার্চ দ্বিতীয় দফায় এসেছিল আরও 50 কোম্পানি। প্রতিদিন তাদের বিভিন্ন এলাকায় রুট মার্চ করতেও দেখা যাচ্ছে। এরপর রাজ্যে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এপ্রিল মাসের 1 তারিখেই রাজ্যে চলে আসবে আরও 27 কোম্পানি বাহিনী, এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা। 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে রয়েছে 15 কোম্পানি সিআরপিএফ, 5 কোম্পানি বিএসএফ, 7 কোম্পানি সিআইএসএফ। এই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোথায় কোথায় মোতায়েন করা হবে সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। দ্রুত সেই সিদ্ধান্ত নিতে রাজ্যকে অনুরোধও করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 19শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট, তার আগেই রাজ্যে 177 কোম্পানি বাহিনী পাঠানোর প্রসঙ্গে কেন্দ্রের শাসক দলকে বিঁধছে তৃণমূল কংগ্রেস। রবিবার আরও এক দফার প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা বিজেপির, বাংলা নিয়ে এখনও প্রশ্ন। প্রার্থীদের নাম দিলেও জয়ের নিশ্চয়তা দিতে পারছেন না শুভেন্দু, সুকান্তরা। সূত্রের খবর, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের বঙ্গ বিজেপির তরফে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও প্রায় সকলেই তা খারিজ করে দিয়েছেন। প্রথম দফার লোকসভা নির্বাচন পর্বের জন্য মনোনয়ন জমা শুরু হয়ে যাওয়ার পর বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিজেপি বাংলার সবকটা আসন তো দূরের কথা, জলপাইগুড়ির প্রার্থীর নাম পর্যন্ত যে ঘোষণা করতে পারেনি তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির মনোমালিন্য চলছেই। চলতি সপ্তাহেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একঝাঁক বঙ্গ বিজেপি নেতা কেন্দ্রীয় কোর কমিটির সঙ্গে এক দফা আলোচনার পরেও প্রার্থীর নাম চূড়ান্ত করা সম্ভব হয়নি। তা নিয়ে বঙ্গ বিজেপিতে ক্ষোভ লাগাতার বাড়ছে।
শনিবার রাতে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক ছিল। সেখানে সুকান্ত মজুমদার হাজির থাকলেও ছিলেন না শুভেন্দু অধিকারী। বৈঠকে মঙ্গল পাণ্ডে, সতীশ ধন্দ এবং অমিতাভ চক্রবর্তীও হাজির ছিলেন বলেই জানা গিয়েছে। মূল নির্বাচন কমিটির বৈঠকের আগে আরও একবার কোর কমিটির সঙ্গে বাংলার নেতাদের প্রার্থী নিয়ে আরেক প্রস্থ আলোচনা হয়েছে। রাতে বাংলার তালিকায় চূড়ান্ত শিলমোহর বসলেও শোনা যাচ্ছে বাকি থাকা 23টা আসনেরই প্রার্থীর নাম এই পর্বেও ঘোষণা হবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে বলেই বিজেপি সূত্রের খবর। লোকসভা নির্বাচনে বাংলায় সুকান্ত নাকি শুভেন্দু, কার পছন্দের প্রার্থীদের তালিকায় পাল্লা ভারী থাকবে তা নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে বঙ্গ বিজেপির অন্দরে। বাড়িতে সিবিআই তল্লাশি নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ মহুয়া মৈত্রের, সঙ্গে আরও 3 আর্জি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর। শনিবার মহুয়া মৈত্রের কলকাতার বাড়ি এবং অফিস মিলিয়ে মোট 4টে চত্বরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেই তল্লাশি অভিযান নিয়েই কমিশনকে অভিযোগ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তাঁর দাবি, সিবিআই তাঁর নির্বাচনী প্রচারের কাজে বিঘ্ন সৃষ্টি করছে, তাকে সর্বসমক্ষে হেনস্থা করছে। একটা চিঠি দিয়ে কমিশনকে সিবিআইয়ের গতিবিধি নিয়ন্ত্রণ করতেও বলেছেন মহুয়া মৈত্র। নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে 3টে আর্জি পেশ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে মহুয়া প্রশ্ন করেছেন, ভোট ঘোষণা হওয়ার পর যখন গোটা দেশে নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ করা হয়েছে, তখন রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে এই ধরনের তল্লাশিও কি আদর্শ আচরণবিধির বিরোধী নয়? মহুয়ার যুক্তি, যেখানে ভোট ঘোষণার পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমতা রক্ষা করার কথা বলা হয়েছে সংবিধানে, যেখানে সেই দায়িত্ব রয়েছে খোদ নির্বাচন কমিশনেরই হাতে, সেখানে কিভাবে কমিশন এই ধরনের তল্লাশি চালানোর অধিকার দিচ্ছে সিবিআইকে? একথা কি করে ভুলে যাচ্ছে কমিশন যে সিবিআই কেন্দ্রের অধীনস্থ তদন্তকারী সংস্থা, ফলে তার নিয়ন্ত্রণও কেন্দ্রের ক্ষমতায় থাকা শাসক দলের হাতেই থাকা স্বাভাবিক। সেক্ষেত্রে তারা নির্বাচনী ফায়দা তুলতে এই ধরনের সংস্থার ব্যবহার করতেই পারে। উল্লেখ্য যে এই ধরনের কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর বলেছিলেন বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যরাও। তারা এও বলেছিলেন যে সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থা একজনও বিজেপি নেতা বা মন্ত্রী বা সাংসদ বিধায়কদের বাড়িতে তল্লাশি চালাতে যায়নি, যা প্রমাণ করে যে এই সংস্থাগুলোকে স্পষ্টতই ব্যবহার করা হচ্ছে। মহুয়াও একই সুরে এই ব্যাপারে কমিশনকে কয়েকটা দায়িত্ব পালনের আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের সিবিআই তল্লাশি শুধু তার প্রচারে বিঘ্ন ঘটাচ্ছে তাই নয়, যেহেতু তিনি লোকসভা ভোটের প্রার্থী তাই তার প্রচারের উপর নেতিবাচক প্রভাবও ফেলছে। কমিশনের কাছে তার আশা, এক, দেশে আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সিবিআই তাদের তদন্তের কাজ কিভাবে এগোবে সে ব্যাপারে কমিশন একটা গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করে দেবে। 2, নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন যেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা বা প্রার্থীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না করতে পারে সিবিআই, তা নিশ্চিত করবে কমিশন। আর 3, এই বিষয়ে প্রয়োজন হলে আরও যদি কোনো নির্দেশিকা দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করে কমিশন, তবে তাও জারি করবে নির্বাচন কমিশন। রাজনাথ সিং আজ সিয়াচেনে গিয়েছেন সেনা সদস্যদের সঙ্গে হোলি উদযাপন করতে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার বলেছেন যে তিনি 24শে মার্চ সিয়াচেন অঞ্চল, যা কিনা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, পরিদর্শন করবেন এবং সেখানে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে হোলি উদযাপন করবেন। 24-25 মার্চ পালিত হবে রঙের উৎসব হোলি। রাজনাথ সিং বলেছেন, 24শে মার্চ আমি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে থাকব, সেখানে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে হোলি উদযাপনের জন্য উন্মুখ হয়ে আছি। সিং এক্সে পোস্ট করেছেন, কারাকোরাম রেঞ্জের প্রায় 20,000 ফুট উচ্চতায় সিয়াচেন হিমবাহ। এটা বিশ্বের সর্বোচ্চ সামরিক অঞ্চল হিসাবে পরিচিত, যেখানে সৈন্যদের হিমশীতল এবং প্রবল বাতাসের সাথে লড়াই করতে হয়। শীতকালে হিমবাহে তুষারপাত এবং ভূমিধস সাধারণ ঘটনা এবং তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। কোন্দল চরমে, মণিপুরে দলীয় দপ্তরে ভাঙচুর বিজেপি কর্মী সমর্থকদের। মণিপুর আউটার কেন্দ্রে ভোটে প্রার্থী না দিয়ে শরিক দল এনপিএফকে সমর্থন জানানোয় ক্ষিপ্ত পাহাড়ের বিজেপি সমর্থকরা সেনাপতি শহরের ওল্ড রোডে থাকা বিজেপি দপ্তরে ভাঙচুর করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। স্থানীয় বিজেপির দাবি, এনপিএফকে সমর্থন না করে ভূমিপুত্র যোগ্য কাউকে টিকিট দিতে পারত বিজেপি।
এদিকে পার্বত্য অংশের কুকি অধ্যুষিত এলাকাগুলোতে পৃথক প্রশাসনের দাবিতে অনড় কুকি যৌথ মঞ্চগুলো নির্বাচন নিয়ে এখনো কোনো সর্বসম্মত সিদ্ধান্তে আসতে পারেনি। 27 মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আউটার মণিপুরে, সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট এবং এনপিএফ নাগা প্রার্থী দিলেও কুকিরা কোনো প্রার্থী এখনো দেয়নি। কুকি সামাজিক সংগঠন এবং বিধায়করা এই নিয়ে চূড়াচাঁদপুরে বৈঠক করলেও সমাধান সূত্র বেরোয়নি। কুকি যৌথ সংগঠন ITLF এর আহ্বায়ক গিঞ্ঝা ভুয়ালঝং বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যেখানে প্রচুর কুকি মারা গিয়েছেন, হাজার হাজার কুকি ঘর ছাড়া, সেখানে ভোট নিয়ে মানুষের আগ্রহ নেই। সরকার আমাদের দাবি পূরণে পদক্ষেপ করেনি, তাই বেশিরভাগ মানুষই ভোটে অংশ না নেওয়ার পক্ষে। এদিকে শিবিরবাসী কুকিদের জন্য বিশেষ বুথের ব্যবস্থা হলেও মুখ্য নির্বাচনী অফিসার জানিয়েছেন, মিজোরামে আশ্রয় নেওয়া কুকিদের বিষয়ে রাজ্য সরকার কিছু জানায়নি, ফলে তারা রাজ্যে না ফিরলে ভোট দিতে পারবেন না। দুর্নীতির অভিযোগ করেছিলেন মোদি নিজেই। দলীয় তহবিলে সেই কোম্পানির দেওয়া 170 কোটি টাকা মিলতেই আর কোনো অনিয়ম পেল না বিজেপি সরকার। 2018 সালের সেপ্টেম্বরে ডিএলএফ সহ কয়েকটা সংস্থার বিরুদ্ধে গুরুগ্রামে জমি দুর্নীতি এবং প্রতারণার মামলা করেছিল হরিয়ানা পুলিশ। ঠিক 5 বছর পরেই উলটপুরাণ। 2014 সালের লোকসভা ভোটের প্রচারে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বদ্রা এবং নির্মাণ সংস্থা ডিএলএফ এর বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়িয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী। তবে বন্ডের মাধ্যমে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 170 কোটি টাকা দলীয় তহবিলে জমা পড়তেই হাইকোর্টে হরিয়ানার বিজেপি সরকার জানিয়েছে কোনো অনিয়ম সামনে আসেনি। হাইকোর্টের হরিয়ানা রাজ্যের এই অবস্থান সামনে আসতেই ভড্রা সমাজ মাধ্যমে অভিযোগ বলেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা করা হয়েছিল। বিপাকে পড়ে রাজ্যের তরফে জানানো হয়েছে যে এখনো কোনো অভিযুক্তকেই ছাড় দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নির্বাচনী বন্ডের তথ্য সামনে আসতে দেখা গিয়েছে 2019-এর অক্টোবর থেকে 2022-এর নভেম্বর পর্যন্ত দফায় দফায় বিজেপিকে বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছিল ডিএলএফ গ্রুপ। 3টে ফার্ম ওই বন্ড কিনেছিল। ডিএলএফ কমার্শিয়াল ডেভেলপার্স লিমিটেড, ডিএলএফ গার্ডেন সিটি ইনডোর প্রাইভেট লিমিটেড এবং ডিএলএফ লাক্সারি হোমস লিমিটেড। সমস্ত বন্ডই পেয়েছিল বিজেপি, যার মোট আর্থিক মূল্য 170 কোটি টাকা। কেজরিওয়ালের বিচার নিয়ে জার্মানির বক্তব্যকে নগ্ন হস্তক্ষেপ বলেছে ভারত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার নিয়ে জার্মানির করা মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। জার্মানির মন্তব্যকে তারা নগ্ন হস্তক্ষেপ হিসাবে অভিহিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই নিয়ে যে মন্তব্য করেছেন তা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। ভারতে জার্মান দূতাবাসের ডেপুটি মিশন প্রধান জর্জ এঞ্জ ওয়েইলারকে তলব করে ভারত আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ জানিয়েছে। শনিবার সকালে দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে এঞ্জ ওয়েইলারকে। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সাক্ষাৎ থেকে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জার্মানির এমন মন্তব্যকে আমরা বিচারিক প্রক্রিয়া এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ এবং একে খর্ব করেছে বলে দেখা হচ্ছে। আইনের শাসন সহ একটা গতিশীল এবং সমৃদ্ধ গণতন্ত্রের দেশ ভারত। দেশে বা গণতান্ত্রিক বিশ্বে কোনো আইনি মামলা চলবে তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে নিজস্ব গতিতে। এই সব ক্ষেত্রে পক্ষপাতিত্বমূলক ধারণা সবচেয়ে অপ্রত্যাশিত। মস্কোতে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে হয়েছে 150 জন। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করলেও রাশিয়া দাবি করেছে এই হামলার সঙ্গে ইউক্রেন জড়িত। মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে 150 জনের, আহতের সংখ্যাও প্রায় 200-র কাছাকাছি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 187 জন আহত হয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড কনসার্টের প্রচুর মানুষ মস্কোর ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন। কনসার্ট চলাকালীন আচমকাই বিস্ফোরণ হয়, তারপরই গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। অন্তত 15 থেকে 20 মিনিট ধরে চলে সেই তাণ্ডব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় 70টা অ্যাম্বুলেন্স এনে উদ্ধার কাজ শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে আইসিস জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেছে। এদিকে আইএস
হামলার দায় স্বীকার করলেও রাশিয়া দাবি করেছে এই হামলার সঙ্গে ইউক্রেন জড়িত। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। গত শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলাকারীরা ইউক্রেন সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেছিল, তারা ইউক্রেনে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে হামলাকারীদের ইউক্রেনে সরিয়ে নেওয়ার জন্য সীমান্তে প্রস্তুতি রাখা হয়েছিল। ভ্লাদিমির পুতিন আরও বলেছেন, 4 অস্ত্রধারী সহ হামলাকারীদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে। রমজানের দ্বিতীয় জুম্মায় জেরুজালেমের আল আকসায় লক্ষাধিক মুসল্লির জুম্মার নামাজ আদায়। প্রায় 1,20,000 মুসল্লি নামাজ আদায় করেছেন পবিত্র আল আকসা মসজিদে। ফের একবার ইসরায়েলি দখলদারদের চোখ রাঙানি এবং সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে পবিত্র আল আকসা মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ ফিলিস্তিনিরা। শেষ শুক্রবারের নামাজে আল আকসা প্রাঙ্গণে 1,20,000 মুসল্লির জনসমুদ্র দেখা গিয়েছে। নিরাপত্তা বাহিনীর ধমক এবং বাধা পেরিয়ে পবিত্র রমজানে দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করেছেন তারা। ভিডিওয় দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট বসিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ইসরায়েল। এছাড়া ওল্ড সিটির উন্মুক্ত গেটে লোহার ব্যারিকেড বসিয়েছিল তারা। ইসলামের তৃতীয় পবিত্র স্থান হলো আল আকসা মসজিদ। তবে আল আকসায় প্রবেশে মুসলিমদের যে একছত্র অধিকার রয়েছে সেটা কেড়ে নিতে চায় দখলদার ইসরায়েল। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় আল আকসায় ইবাদতের জন্য একমাত্র মুসলিমদের অধিকারকেই স্বীকৃতি দিয়েছে, কিন্তু সেটার তোয়াক্কাই করছে না বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। পবিত্র রমজান মাসেও যেন মুসল্লিরা আল আকসায় যেতে না পারেন সেজন্য সেখানে প্রবেশের আগে পূর্ব অনুমতির ব্যবস্থা করেছে ইসরায়েল। এর আগে রমজানের প্রথম জুম্মায় আল আকসায় 80,000 মুসল্লি নামাজ আদায় করেছিলেন, কিন্তু সেদিন মসজিদটাতে শুধুমাত্র 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50-এর ঊর্ধ্বে নারীদের প্রবেশ করতে দেয়া হয়েছিল। গত বছরের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পরই আল আকসায় মুসল্লিদের প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছিল ইসরায়েল, কিন্তু রমজান মাসে নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে তেল আবিব। যদিও ইসরায়েলের উগ্রবাদী মন্ত্রী বেন গাভির চেয়েছিলেন রমজানেও যেন আল আকসায় মুসল্লিদের প্রবেশ করতে না দেওয়া হয়, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার এই প্রস্তাবে রাজি হননি। রাশিয়া আজ রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং পশ্চিমের লেভিভ শহরে আকাশপথে হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। রুশ হামলার জেরে সীমান্তের কাছের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে নিজেদের যুদ্ধ বিমান সক্রিয় করেছে প্রতিবেশী পোল্যান্ডের সশস্ত্র বাহিনী। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলা প্রতিহত করতে নামার পর রাজধানীতে বেশ কয়েকটা বিস্ফোরণ হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রামে বলেছেন, রাজধানী এবং তার আশপাশে প্রায় 1 ডজন রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী রুশ হামলায় কোনো হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পপকো। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না, নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর। এখন লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং, মিছিল, সভা সমাবেশের লাইভ সম্প্রচারও, সরাসরি সম্প্রচারও থাকছে, প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।